প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগতম জানাচ্ছি দাসুয়া ডিগ্রি অনার্স কলেজের হিসাব বিজ্ঞান ক্লাসে। আজকের আমি তোমাদের সামনে কথা বলছি মোহাম্মদ সেলিম হোসেন জুয়েল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে আমি তোমাদের যে ক্লাসটা শেখাবো সেটা হচ্ছে শেয়ার ইস্যু। এখান থেকে আমরা শিখতে পারবো শেয়ারের ধারণা, সমহারে শেয়ার ইস্যু এবং জাবেদা। সঙ্গে যেহেতু অনলাইনে ক্লাস, তোমরা ভিডিওটা আবার দেখে নিতে পারবা, কাজে আমি ব্যাংক হিসাব এবং ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণীটাও আমি তোমাদের দেখাই দেব। প্রথমেই বলে রাখি যে ক্লাসটা মূলত আমরা তৈরি করেছি আমাদের দাসুরিয়া ডিগ্রি অনার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে। আমরা ইতিপূর্বেই জেনেছি যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে। আমরা জেনেছি যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী, আমরা শিখেছি যৌথ মূলধনী কোম্পানির স্মারকলিপি কাকে বলে, পরিমেল নিয়মাবলী কাকে বলে, যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ, এগুলো আমরা শিখেছি। আজকে আমরা সংক্ষেপে একটু ধারণা প্রথমেই দিয়ে নিই, সেটা হচ্ছে শেয়ারের ধারণা। তোমরা জানো যে যৌথ মূলধনী কোম্পানির ব্যবসা যারা পরিচালনা করেন, এই যৌথ মূলধনী কোম্পানিতে মূলধনের পরিমাণটা অনেক বড়, অনেক টাকা লাগে। যেহেতু অনেক টাকা মূলধনের প্রয়োজন হয়, এই মূলধনটা একজনের পক্ষে দেওয়া সম্ভব হয় না। তখন কি করা হয়, এই মূলধনগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হয়। যেমন মনে করো একটা কোম্পানি তুমি তৈরি করবা, তোমার মূলধন দরকার 1 কোটি টাকা। 1 কোটি টাকা একজন মানুষের পক্ষে একসঙ্গে দেওয়া অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই 1 কোটি টাকা মূলধনকে আমরা যদি অনেকগুলি অংশে ভাগ করে ফেলতে পারি, মনে করে 100 টাকা করে ভাগ করে ফেললাম, তাহলে কতগুলো অংশ হবে? 1,00,000 অংশ হবে। অর্থাৎ একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয়, তাহলে আমরা তাকে 1,00,000 ভাগে ভাগ করে যদি ফেলি, তাহলে 100 টাকা দিয়ে একটা শেয়ার কেনা একজন মানুষের পক্ষে যতটা সহজ, 1 কোটি টাকা দিয়ে একটা কোম্পানি একা 1 কোটি টাকা সংগ্রহ করা কিন্তু অতটা সহজ না। এই জন্য আমরা নিজের ভাষায় বলতে পারি, বইয়ের ভাষায় না বলে, যে ব্যবসা করার জন্য আমাদের যে পুঁজি দরকার, মূলধন দরকার, সেটা সংগ্রহের জন্য আমরা আমাদের যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে ছোট ছোট কিছু অংশে ভাগ করে ফেলতে পারি এবং সেই ভাগগুলার অংশের প্রত্যেকটি অংশকে একটি শেয়ার বলা হয়। সাধারণভাবে কিন্তু আমরা শেয়ার শব্দটা প্রায় ব্যবহার করে থাকি। শেয়ারের অর্থই হলো কি? অংশ বা ভাগ। অর্থাৎ একটা বড় অঙ্কের অ্যামাউন্টের টাকাকে যখন আমরা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি, সেটাই হচ্ছে শেয়ার। তাহলে আমরা এভাবে বলতে পারি যে হস্তান্তর ইস্যুর সুবিধার্থে যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে যে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, তার প্রত্যেকটি অংশকে বলা হয় একটি শেয়ার। এখন আমরা আসি যে শেয়ারটা সাধারণত 3ভাবে ইস্যু করা হয়। একটা হলো সমহারে শেয়ার ইস্যু করা হয়, একটা অধিহারে শেয়ার ইস্যু করা হয়, একটা অবহারে ইস্যু করা হয়। শেয়ার ইস্যু বলতে আমরা সাধারণত অল্প কথা যেটা বুঝি সেটা হচ্ছে শেয়ারটা জনসাধারণের মধ্যে বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করা। অর্থাৎ যে কোনো একটা জাতীয় দৈনিক পত্রিকায় প্রচার করা হয় যে এই অমুক কোম্পানি এতগুলা শেয়ার
প্রত্যেকটার দাম এত টাকা করে বিক্রি করতে আগ্রহী। তখন যারা শেয়ারটা কিনতে আগ্রহী হয় তারা এই ব্যাংকের মাধ্যমে বা বর্তমানে স্টক এক্সচেঞ্জ রয়েছে এর মাধ্যমে শেয়ারগুলো কেনার জন্য আবেদন করে। এটা সাধারণত প্রাইমারি শেয়ার বলা হয়। এখন আসি আমরা যে তিনভাবে ইস্যু কথাটা বললাম, যে সমহারে শেয়ার ইস্যু, অধিহারে শেয়ার ইস্যু, অবহারে শেয়ার ইস্যু। শেয়ারের যা নির্দিষ্ট দাম, অর্থাৎ আমরা যখন কোম্পানি গঠন করেছি তখন স্মারকলিপিতে উল্লেখ করা থাকে যে কোম্পানির একটা শেয়ারের দাম কত হবে। এটাকে অনুমোদিত মূল্য বলে, বুক ভ্যালু বলে, ফেস ভ্যালু বলে। তা একটু আগে আমি যে তোমাদের যে উদাহরণটা দিলাম যে 1 কোটি টাকা মূলধন দরকার, সেটাকে আমরা 1 লক্ষ ভাগে ভাগ করে ফেললাম, প্রত্যেকটা ভাগের দাম পড়লো 100 টাকা। এটা হলো এই যে 100 টাকা, এটা হচ্ছে অনুমোদিত মূল্য, এটাকে ফেস ভ্যালু বলা হয়, বুক ভ্যালু বলা হয়। তো অর্থাৎ শেয়ারের যেটা অনুমোদিত মূল্য, তখন সেই মূল্যে শেয়ারটা বিক্রি করা হয়, তখন সেটাকে বলা হয় সমহারে শেয়ার ইস্যু। যখন কম মূল্যে বিক্রি করা হয় তখন বলা হয় অবহারে শেয়ার ইস্যু। যখন অধিক মূল্যে বিক্রি করা হয়, অর্থাৎ বেশি দামে বিক্রি করা হয়, তখন বলা হয় অধিহারে শেয়ার ইস্যু। আমি আরও সহজ করে দিই, যদি একটা শেয়ারের দাম 100 টাকা থাকে অনুমোদিত মূল্য, 100 টাকার শেয়ারটা যদি 100 টাকাতেই বিক্রি করি তখন সেটাকে বলা হয় সমহারে শেয়ার ইস্যু। 100 টাকার শেয়ারটাকে যদি আমরা মনে করো 110 টাকায় বিক্রি করলাম, তাহলে এখানে 10 টাকা অধিহার হবে, এটাকে বলে অধিহারে শেয়ার ইস্যু। 100 টাকার শেয়ার স্টককে যদি আমি 90 টাকায় বিক্রি করি তাহলে হবে অবহারে শেয়ার ইস্যু। অর্থাৎ শেয়ারের যা দাম তার চেয়ে বেশি দামে বিক্রি করলে অধিহার, কম দামে বিক্রি করলে অবহার, আর যা দাম সেই দামে বিক্রি করলে সেটা হয় সমহারে শেয়ার ইস্যু। এখন আমি তোমাদের সামনে একটা অঙ্ক তুলে ধরতেছি। আমাদের অঙ্কটা আজকে সমহারে শেয়ার ইস্যু, অর্থাৎ শেয়ারের যা দাম সে দামেই আমরা শেয়ারটা বিক্রি করতে চাই। এখানে আমি একটু অঙ্কটা পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আর আমি আবার বলে রাখি যে অ্যাকাউন্টিং এমন একটা জিনিস, অ্যাকাউন্টিংয়ের যে কোনো অঙ্ক যখন তুমি করতে যাবে তখন প্রতিটা অঙ্কই প্রথমে একবার মনোযোগ দিয়ে পড়ে নিবা। অঙ্কের মধ্যে কি বলা আছে যে যদি বুঝতে পারো তাহলে অঙ্ক করতে তোমার সুবিধা হবে। আমি একটু পড়ছি, তারপরে তোমরা নিজেরা বারে বারে পড়তে পারবা। সেটা হলো দাসুরিয়া জুট মিলস লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি 50,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করল। 60,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। নিয়মমাফিক শেয়ারগুলি বিক্রয় করা হলো। শেয়ার অবলেখককে শেয়ার প্রতি 0.50 টাকা করে কমিশন প্রদান করা হলো। তোমার করণীয়: ক, অনুমোদিত মূলধনে টাকার পরিমাণ কত? খ, প্রয়োজনীয় জাবেদা দেখাও। গ, ব্যাংক হিসাব ও আর্থিক অবস্থার বিবরণী দেখাও। অনুমোদিত মূলধন বলতে আমরা কি বুঝি? অনুমোদিত মূলধন বলতে বুঝি কোম্পানি যে মূলধনটা নিয়ে নিবন্ধিত হয়, অর্থাৎ যখন আমরা কোম্পানি গঠন করি তখন যে স্মারকলিপি তৈরি করা হয়, স্মারকলিপিতে বলা থাকে যে এই কোম্পানি সর্বোচ্চ কত টাকা মূলধন নিয়ে ব্যবসা করবে এবং সে মূলধনটা কত অংশে বিভক্ত হবে, প্রত্যেকটা অংশের দাম কত হবে, এটাই হচ্ছে অনুমোদিত মূলধন। তাহলে এখানে দেখো কোম্পানি নিবন্ধিত হয়েছিল 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার নিয়ে। আমাদের এখানে প্রশ্নে কতে চাওয়া হয়েছে যে টাকার পরিমাণটা কত। এখানে প্রশ্নে ইচ্ছা করে টাকার পরিমাণটা বলে দিতে পারতো, কিন্তু আসলে বলে নাই, একটু ঘোরায় বলছে যাতে টাকার পরিমাণটা আমরা বের করতে পারি। এখানে সহজ আমি একটা উদাহরণ দিই তোমাদের। যদি একটা কলার দাম 5 টাকা হয় তাহলে 4টার দাম কত? নিশ্চয় 20 টাকা। কীভাবে পাবো? দামকে কলার সংখ্যা দিয়ে গুণ করে। ঠিক একইভাবে আমাদের এখানে
টোটাল শেয়ারের মূল্যটা চাওয়া হয়েছে, মূলধন। তো সেটা আমরা কি করতে পারি, দেখো কতে আমরা অনুমোদিত মূলধনের যে শেয়ারের যে সংখ্যা তাকে শেয়ারের দাম দিয়ে গুণ করতে পারি। এখানে দেখো গুণ করে দেখানো হয়েছে। অনুমোদিত মূলধন হচ্ছে 1,00,000 শেয়ার গুণন 10 টাকা, তাহলে কত হয়? 10 লক্ষ টাকা। তাহলে কর উত্তর পাওয়া গেল। এখানে অন্য কিছুর সঙ্গে দিতে পারে, ছোট ছোট জিনিস দিতে পারে, যেমন এখানে বলতে পারতো শেয়ার অবলেখকের কমিশন কত। সেক্ষেত্রে আমরা যে কটা শেয়ার বিক্রি করব তাকে শেয়ার প্রতি অবলেখকে যে টাকা সেটা দিয়ে গুণ করলে পেয়ে যাব। যেহেতু সময় অল্প, আমি একটা দিয়ে তোমাদের কটা বুঝিয়েছি। এর পরের অংশে আসি আমি তোমাদের, সেটা হচ্ছে জাবেদা। দেখো জাবেদাতে আমরা জাবেদার ঘর তো তোমরা জানো, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। সময়ের স্বল্পতার কারণে আমি এখানে কিন্তু ব্যাখ্যা দিই নাই। আমি তোমাদের জিনিস বলে রাখি, এখন আমি এমন অনেক ছেলে মেয়ে আমার কাছে আসে যারা বলে যে জাবেদাতে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আসলে ঠিক তা না, ব্যাখ্যা ছাড়া জাবেদা সম্পূর্ণ হয় না। যদি পরীক্ষাতে তোমাকে বলে যে ব্যাখ্যা লেখার প্রয়োজন হয়, তখন তুমি ব্যাখ্যা লিখবে না। কিন্তু যদি পরীক্ষাতে ধরনের কোনো কথা বলা না থাকে, তাহলে অবশ্যই তোমরা প্রতিটা জাবেদাতে ব্যাখ্যা লিখবা। তা আমাদের মনে রাখতে হবে, শেয়ার ইস্যুর যে অঙ্ক, এর জাবেদাটা শুরু হবে আমরা যখন আবেদনের টাকাটা পাবো, সেখান থেকে আমাদের জাবেদার শুরু হবে। আমরা দেখো আবেদন পেয়েছি কতগুলো, আমরা একটু প্রশ্নের দিকে ফিরে যাই। আমাদের প্রশ্ন যদি ফিরে যায়, তাহলে এক কোম্পানি 60,000 শেয়ারের আবেদন পেয়েছে। বিক্রি করতে চেয়েছিল কত? 50,000, কিন্তু আবেদন পেয়েছে 60,000। কত করে? 10 টাকা করে। তাহলে এখন আমরা আসি জাবেদাতে, যদি আমরা দেখি, তাহলে প্রথম জাবেদাটা যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো 60,000 শেয়ারকে যদি 10 টাকা দিয়ে গুণ করি, তাহলে আমরা 6 লক্ষ টাকা পাবো। দেখো এখানে ডেবিট এবং ক্রেডিটে 6 লক্ষ করে টাকা বসানো হয়েছে। এখানে আমরা ব্যাখ্যাটা লিখব, সেটা মন দিয়ে শোনো, আমি বলছি। যেহেতু শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল, আমি আবার বলছি, যেহেতু শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল 60,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে। আমি আবার বলছি, যেহেতু শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল 60,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে। তাহলে আমাদের প্রথম জাবেদাটা কমপ্লিট হবে। শেয়ার ইস্যু অঙ্কটা এমন, প্রশ্নে কিন্তু তোমাকে বলা থাকবে না কোনটার পরে কোনটা করতে হবে, এটা তোমাকে নিজের থেকে করে নিতে হবে। তা আমাদের আবেদনের টাকা পাওয়ার পরে দ্বিতীয় ধাপের যে কাজ, সেটা হচ্ছে আবেদনের টাকাটা মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। তোমাদের লেখার সুবিধার জন্য আমি একটু ধীরে ধীরে বলতেছি। তো দ্বিতীয় ধাপের কাজটা যখন আমরা করব, অর্থাৎ শেয়ার আবেদনের টাকাটা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করব, তখন জাবেদাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা মূলধনে কত টাকা নিব? যতগুলা শেয়ার আমরা বিক্রি করতে চেয়েছি ততগুলো টাকা আমরা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করব। আমরা প্রশ্নে দেখেছি যে কোম্পানি 50,000 শেয়ার বিক্রি করতে চেয়েছে। তাহলে আমরা এখানে 50,000-এর যে মূল্যটা আসে সেই মূল্যটাকেই স্থানান্তর করব। সেক্ষেত্রে আবেদন হচ্ছে শেয়ার আবেদন, জাবেদাটা হলো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে 50,000-কে যদি আমি 10 টাকা দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 5 লক্ষ টাকা। তোমরা দেখতে পারতেছো স্ক্রিনে, এখানে 5 লক্ষ টাকা বসানো হয়েছে। তাহলে এখানে আমি ব্যাখ্যাটা কী লিখব? ব্যাখ্যা লিখব, যেহেতু শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো 50,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে। আমি আবার বলি, যেহেতু শেয়ার আবেদনের অর্থ
শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো 50,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে। তাহলে দেখবা যে আমরা যদি 50,000কে 10 দিয়ে গুণ করি তাহলে আমরা 5 লক্ষ টাকা পেয়ে যাব। আমি একটু অপেক্ষা করছি যাতে তোমরা লিখে নিতে পারো। আশা করি তোমাদের দ্বিতীয় জাবেদাটা লেখা হয়ে গেছে। এখন তৃতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে যে অতিরিক্ত আবেদনের যে টাকাটা ফেরত দিতে হবে। যেমন আমরা বিক্রি করতে চেয়েছি 50,000 শেয়ার, কিন্তু আবেদন পেয়েছি কত? আবেদন পেয়েছি 60,000 শেয়ার। তাহলে অতিরিক্ত কত হয়েছে? 10,000 শেয়ারের আবেদন আমরা বেশি পেয়েছি। তাহলে জিনিসটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিলে বুঝবা। মনে করো একজন শেয়ার কেনার জন্য একজন সাধারণ মানুষ বা ক্রেতা তোমার কাছে 20টা শেয়ারের জন্য আবেদন করেছে। তো যেহেতু আবেদনের পরিমাণ বেশি, তাহলে তুমি তাকে হয়তো কী করলা, 15টা শেয়ার দিলা। আরেকজন 10টা শেয়ারের জন্য আবেদন করেছে, তাকে 8টা দিলা। তাহলে এখন যে লোক 20টা শেয়ারের আবেদন করেছে তাকে তুমি 15টা শেয়ার দিলা। তাহলে বাদ বাকি যে 5টা শেয়ারের দাম সেটা ওই লোককে ফেরত দিতে হবে, এটাই নিয়ম। এটাকে বলে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া। তাহলে আমাদের এখানে টোটাল অতিরিক্ত আবেদনের শেয়ারের সংখ্যা হলো 10,000। কারণ আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, তোমরা একটু প্রশ্নের দিকে যাও, আমি আরেকবার প্রশ্নটা তোমাদের দেখাই দিই। দেখো, এই দেখো এখানে কোম্পানি 50,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে প্রচার করলো, 60,000 শেয়ার আবেদন পেল। তাহলে এই 60,000 শেয়ারের মধ্যে 50,000 শেয়ার আমরা মূলধনে নিয়ে নিয়েছি, বাদ বাকি 10,000 আমরা কি করব, 10,000-এর টাকা আমরা ফেরত দিয়ে দিব। তাহলে যখন আমরা টাকাটা ফেরত দিয়ে দেব তখন আমাদের জাবেদাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। খেয়াল করো, যখন আমরা টাকাটা পেয়েছিলাম তখন লিখেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন যেহেতু টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে এখন জাবেদাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর টাকার পরিমাণ হলো 10,000কে আমরা 10 দিয়ে গুণ করব, কারণ আমাদের অতিরিক্ত আবেদনে শেয়ারের সংখ্যা ছিল কত? 10,000। তাহলে 10,000কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 1 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে 1 লক্ষ টাকা ফেরত দিয়ে দিলাম। লেখা হয়েছে তোমাদের হয়তো, আশা করি। জাবেদাটা ব্যাখ্যা বলি এখন আমি। এখানে আমরা যেটা ব্যাখ্যাটা লিখব সেটা হচ্ছে, যেহেতু অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো, আমি আবার বলছি, যেহেতু অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো 10,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে। যেহেতু অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো 10,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে। এরপরে তোমাদের প্রশ্নে একটা কথা বলছে যে শেয়ার প্রতি অবলেখকের কমিশন দেওয়া হলো 0.50 টাকা করে। 0.50 টাকা বলতে আমরা কী বুঝি? 50 পয়সা। এখন আমরা একটু আসি, যদি এগুলো আগে আলোচনা করা হয়েছে, অবলেখকের কমিশনটা কি? অবলেখকের কমিশন হলো, কোম্পানি যখন শেয়ার বিক্রি করতে চায় তখন কোনো নির্দিষ্ট একটা সংস্থা বা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে দেয় যে তোমরা আমার শেয়ারগুলি বিক্রি করে দেবে। সাধারণত ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে বা অন্য কারোর মাধ্যমে হয়। তাহলে যে শেয়ারটা বিক্রির দায়িত্ব গ্রহণ করে তাকেই বলে শেয়ার অবলেখক। আর এই বিক্রির জন্য তাকে যে কমিশনটা দেওয়া হয় তাকে বলে শেয়ার অবলেখকের কমিশন। তাহলে এটা একটা অসমন্বিত ব্যয় বা বিলম্বিত ব্যয় বলতে পারো। শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে আমরা জাবেদাটা করব, দেখো, শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট।
যেহেতু ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, কাজে ব্যাংক এখানে ক্রেডিট। তাহলে শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা কত করে হবে? যে কয়টা শেয়ার আমাদের বিক্রি করে দিয়েছে, অর্থাৎ 50,000 শেয়ার বিক্রি করে দিয়েছে, আমরা 50,000কে যদি 0.5 দিয়ে গুণ করি তাহলে টাকা আসে কত? 25,000। আমি আবার জাবেদাটা বলছি, শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু শেয়ার অবলেখকের কমিশন প্রদান করা হলো 50,000 শেয়ার, প্রতি শেয়ার 0.50 টাকা করে। আচ্ছা, যেহেতু আমরা জাবেদা করতেছি, তো জাবেদা করার সময় আমাদের জাবেদার যে নিয়ম, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম, সেই ডেবিট ক্রেডিট নিয়মটা কিন্তু আমাদের ফলো করতে হবে। যেমন ব্যাংক হিসাব, ব্যাংকে যখন আমরা জানি ডেবিট ক্রেডিটের আমাদের সনাতন পদ্ধতির একটা সূত্র আছে, আধুনিক একটা আছে, যার কাছে যেটা ভালো লাগে। তো এখানে আমরা ব্যাংক জমাটা কি সম্পদ, তো যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, জন্য ব্যাংক হিসাব কি ডেবিট। আর শেয়ার আবেদনের কারণে টাকা জমা হচ্ছে, অথবা বিকাল 5:30। যতক্ষণ পর্যন্ত আমরা এই আবেদনের এগেনস্টে যারা আবেদন করছে তাদের শেয়ার টাকাটা শেয়ার না দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত তারা তো আমাদের কাছে পাওনাদারও, সেটা এক ধরনের দায়ও হয়ে থাকে। কাজে এটা যদি বৃদ্ধি পাচ্ছে সেহেতু এটা ক্রেডিট। আবার যদি আমরা সনাতন পদ্ধতিতে আসি, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে যে সম্পদ কারবারে আসে সেটা কি ডেবিট, আর যে সম্পদ কারবার থেকে চলে যায় সেটা ক্রেডিট। তো ব্যাংকে যখন যেহেতু আমাদের টাকা আসছে, এটা নগদ টাকা, এটা তো সম্পদ, কাজে এখানে ব্যাংক ডেবিট হচ্ছে। আর যে প্রদান করে, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রদান করে, তারা কি হয়? ক্রেডিট হয়। কাজে এখানে শেয়ার আবেদন যারা করছে তারা তো ব্যক্তি, কাজে তারা ক্রেডিট হয়ে যাচ্ছে। এখন আমরা আসি, যখন এই আবেদনের টাকাটা মূলধনে ট্রান্সফার করে দিব, অর্থাৎ আমরা শেয়ার বিক্রি করে দিচ্ছে, মূলধনে ট্রান্সফার করা মানে কি শেয়ারটা বিক্রি হয়ে যাচ্ছে। জনগণকে যখন শেয়ারটা দিয়ে দিচ্ছি, যারা শেয়ার কিনে তারা কি কোম্পানির মালিক, আর মালিকরাই হচ্ছে যেটা মালিকরা কারবারে যেটা দেয় সেটা হচ্ছে মূলধন। যেখানে মূলধন যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এজন্য মূলধন ক্রেডিট। আর আবেদনের টাকাটা আমরা যেহেতু মূলধনে ট্রান্সফার করে বসছি, তাহলে আবেদনের টাকাটা কি কমে যাচ্ছে। কাজে আবেদন প্রথমে ডেবিট ছিল, ওটা যখন কমে গেল ওটা ক্রেডিট হয়ে গেল। তৃতীয় জাবেদায় আমরা যখন টাকাটা ফেরত দিচ্ছি তখন ব্যাংকের টাকাটা কমে যাচ্ছে, সম্পদ কমে যাচ্ছে, যেন সম্পদ কী হচ্ছে? ক্রেডিট হচ্ছে। আমাদের ডেবিট ক্রেডিট যে কোনো একটা ধরতে পারি, তাহলে আরেকটা করার সুবিধা হবে। এরপরে আসি আমরা শেয়ার আবেদনের টাকাটা, আমরা যখন শেয়ার আবেদন যখন আমরা গ্রহণ করি তখন আবেদনকে কী করছিলাম? ক্রেডিট করছিলাম। ওই টাকা যখন ফেরত দিচ্ছি তাহলে আবেদনের পরিমাণটাও কমে যাচ্ছে, কাজে শেয়ার আবেদনটা এখন ডেবিট হয়ে যাচ্ছে। এরপরে আসি আমরা শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট যেটা করেছি, আর ব্যাংক হিসাব ক্রেডিট। শেয়ার অবলেখকের কমিশন হিসাবটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ হিসাবে দেখাই। তো এটা যেহেতু আমরা অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ যেটা দেখায়, অলিক সম্পদ বা সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। আবার যদি আমরা ব্যয় ধরি, ব্যয় বৃদ্ধি পেলেও কি ডেবিট হয়। সেই হিসাবে এখানে অবলেখকের কমিশনটা ডেবিট। আর যেহেতু ব্যাংকের টাকা সম্পদ কমে যাচ্ছে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আমি আশা করি তোমাদের যদি এর আগে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা মনে নাও থাকে, সেক্ষেত্রেও এখানে আবার তোমাদের সেটা স্মরণ করাই দিলাম। আমি আর একবার স্মরণ করে দিই সংক্ষেপে, সেটা হচ্ছে যে সম্পদ এবং ব্যয় এই দুইটা বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস সম্পদের উল্টা। বৃদ্ধি পাইলে ক্রেডিট, কমে গেলে ডেবিট। এর পরের কাজ যেটা আমাদের করতে হবে, শেয়ার ইস্যুর অঙ্কতে একটা ব্যাংক হিসাব খতিয়ান তৈরি করতে হবে। এই খতিয়ানটার মাধ্যমে আমাদের দেখাতে হবে যে আসলে আমাদের ব্যাংকে কত টাকা আছে।
দেখো এখানে আমি তোমাদের একটা খতিয়ান দেখাচ্ছি। দাসুরিয়া জুট মিলস লিমিটেড খতিয়ান বই ব্যাংক হিসাব। তোরা খতিয়ানের নিয়ম জানো যে এখানে এই হিসাবটা শিওর নামটা হলো ব্যাংক হিসাব। তা আমরা এখানে জাবেদার মধ্যে খুঁজে খুঁজে দেখব কোথায় কোথায় ব্যাংক শব্দটা আছে। আমি তোমাদের চেষ্টা করছি যেভাবে বললে তোমরা বুঝতে সুবিধা হয় সেভাবে। তো আমরা প্রথম জাবেদাতে আমাদের আছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো আমরা এখানে যেহেতু ব্যাংকের খতিয়ানটা করতেছি সেজন্য বিবরণের ঘরে সবসময় বিপরীত পক্ষের নামটা লিখব। ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, তাহলে এখানে ব্যাংকের বিপরীতকে শেয়ার আবেদন হিসাব। দেখো শেয়ার আবেদন লিখলাম আমরা। আর জাবেদায় যেহেতু টাকাটা ব্যাংকের ডেবিটের ঘরে আছে, এখানেও ডেবিটের ঘরে লিখলাম 6 লক্ষ টাকা, এবং উদ্বৃত্তের ঘরে 6 লক্ষ টাকা। খতিয়ান তোমাদের আগে করানো হয়েছে, শেখানো হয়েছে প্রথম পত্রের মধ্যেই। খতিয়ান নিয়ে বেশি আলোচনায় যাচ্ছি না, খুব সংক্ষেপে মনে করাই দিচ্ছি। এরপরে দ্বিতীয়বার যেখানে ব্যাংক পাবো আমরা, সেটা হলো যেখানে টাকাটা ফেরত দিয়েছি, অতিরিক্ত আবেদন অর্থ ফেরত দিয়েছি, সেখানে আমাদের যে আবেদনটা আছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানেও ব্যাংকের বিপরীতকে শেয়ার আবেদন, কাজে বিবরণের ঘরে আমরা লিখলাম শেয়ার আবেদন হিসাব। এবং যেহেতু ব্যাংক ক্রেডিট, কাজে দেখো এখানে টাকাটা আমরা ক্রেডিটের ঘরে বসিয়ে দিয়েছি 1 লক্ষ টাকা। তাহলে উদ্বৃত্ত ছিল 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা যখন আমরা ফেরত দিয়ে দিলাম, তখন আমাদের টাকা কমে দাঁড়ালো কত? 5 লক্ষ টাকা। এরপরে আরেক জায়গায় আমরা ব্যাংক পাবো, সেটা হচ্ছে শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা যখন অবলেখককে কমিশন দিয়েছি, সেক্ষেত্রে আমরা এখানে ব্যাংকের বিপরীতকে অবলেখকের কমিশন। দেখো অবলেখকের কমিশনটা আমি লাল কালি দিয়ে দিয়েছি তোমাদের মার্কিং করে। এখানে যেহেতু ব্যাংক ক্রেডিট, আমরা ব্যাংকে ক্রেডিটের ঘরে টাকাটা দিয়ে দিয়েছি 25,000। তাহলে আমাদের ডেবিটের উদ্বৃত্ত ছিল 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা থেকে ক্রেডিট যদি 25,000 আমরা বাদ দিই, তাহলে আমাদের ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ দেওয়া হলো 4,75,000 টাকা। এরপরে আসি আমরা আর্থিক অবস্থার বিবরণী। দাসুরিয়া জুট মিলস লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী। তোমরা প্রথমে ঘরটা করে নিবা। ঘরে এখানে আমি টাকার কলম 2টা দিয়েছি। টাকার কলম কেউ কেউ 3টা দিয়েও করে, যেখানে অনেক সমন্বয় থাকে, যোগ বিয়োগের প্রয়োজন হয়, সেখানে করতে পারে। সম্পদের মধ্যে তোমরা জানো যে আর্থিক অবস্থা বিবরণীর কয়টা অংশ বলতে পারো? আর্থিক অবস্থা বিবরণীর অংশ হচ্ছে 2টা। একটা অংশ হচ্ছে সম্পদ, আর একটা অংশ শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়। প্রথমে সম্পদ বসবে। সম্পদের মধ্যে প্রথমে বসে কি? স্থায়ী সম্পদ। আমরা যে অঙ্কটা করতেছি এখানে স্থায়ী সম্পদ নাই, এজন্য আমরা কোনো স্থায়ী সম্পদ দিই নাই। এরপরে আসে চলতি সম্পদ। আমাদের যে অঙ্কটা আমরা করলাম এখানে চলতি সম্পদ একটাই আছে, সেটা হচ্ছে ব্যাংক জমা। কাজে আমরা ব্যাংক জমা 4,75,000 টাকা দিয়ে দিলাম। এরপরে আসে অসমন্বিত ব্যয় বা অলিক সম্পত্তি বলা হয়। এর মধ্যে শেয়ার অবলেখকের কমিশনটা দিতে হবে 25,000 টাকা। তাহলে আমাদের ব্যাংক জমা হলো 4,75,000, আর শেয়ার অবলেখকের কমিশন 25,000, যোগ করলে কত হয়? 5 লক্ষ টাকা। তাহলে আমাদের মোট সম্পদের পরিমাণটা দাঁড়ালো কত? 5 লক্ষ টাকা। এখন আমরা আর্থিক অবস্থার বিবরণীর নিচের অংশে আসি। নিচের অংশে শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়। শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়ের মধ্যে প্রথমেই বসে অনুমোদিত মূলধন। এগুলো আমি তোমাদের শিখিয়েছি, যখন আমি তোমাদের থিওরি পড়িয়েছি তখন আমরা শিখেছি এগুলো কীভাবে লিখতে হয় না হয়। তো অনুমোদিত মূলধন আমি আজকেও আলোচনা করেছি কাকে বলে। দেখো প্রশ্নের প্রথমে দেওয়া আছে যে কোম্পানি 1 লক্ষ শেয়ার, প্রতিটা 10 টাকা মূল্যের শেয়ার নিয়ে নিবন্ধিত হলো। যেটা নিয়ে নিবন্ধিত হয় সেটাই অনুমোদিত মূলধন। তাহলে এখানে আমরা লিখব অনুমোদিত মূলধনের নিচে 1 লক্ষ শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে,
10 লক্ষ টাকা। অনুমোদিত মূলধনটা 2 দাগ দিয়ে ক্লোজ করে দিবা। আচ্ছা, আশা করি তোমাদের এটা লেখা হয়ে গেছে। এরপরে আসে হচ্ছে ইস্যুকৃত মূলধন, তারপরে লিখতে হয় বিলিকৃত মূলধন, তারপরে পরিশোধিত মূলধন বা আদায়কৃত মূলধন। তো ইস্যু, বিলি এবং পরিশোধিত মূলধন যেটা, এটা যদি আলাদা আলাদা শেয়ারের পরিমাণ হয় তখন আমরা আলাদা করে লিখতে পারি, আর যদি একই হয় তাহলে আমরা একসঙ্গে লিখতে পারি। যেমন আমরা বর্তমান যে অঙ্কটা করছি, এই অঙ্কে আমরা 50,000 শেয়ার ইস্যু করছি, অর্থাৎ বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করছি। 50,000 শেয়ারই আমরা বিক্রি করে দিয়েছি, বিক্রি করাটাই হচ্ছে বিলি করা, এবং সম্পূর্ণ টাকাটাই আমাদের আদায় হয়ে গেছে, কোনো বাকি নাই, ডিউ নাই। বর্তমান বাংলাদেশের শেয়ার যে সিস্টেম কেনা বেচা, সেখানে সব বাকিরা সুযোগ থাকে না। এটা একটা সময় ছিল, আমরা যখন ছাত্র ছিলাম সে সময় আমাদের বইয়ে দেখা যেত যে কিছু টাকা আদায় হয়নি, অর্থাৎ বকেয়া থেকে যেত। এখন সেই সুযোগটা নাই, কাজে এখন যেটা বকেয়াটা থাকে না, সেজন্য এখন বিলি আর আদায় সাধারণত সবসময় একই হয়। তো এখানে আমরা ইস্যু করছি 50,000 শেয়ার, বিলি করছি 50,000 শেয়ার, আর প্রতি শেয়ার 10 টাকা করে। এখানে আমরা লিখব 50,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে, 5 লক্ষ টাকা। এখানে নিচে লেখার সময় একটা শূন্য আমার বেশি হয়ে গেছে, এটা তোমরা ঠিক করে নিবা। এই যে এই জায়গাটা, এখানে 50,000 শেয়ার হবে। তাহলে আমরা লিখব ইস্যুকৃত, বিলিখিত, পরিশোধিত মূলধন 50,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে। তাহলে আমরা কিন্তু এই যে 5 লক্ষ টাকা পেয়ে যাব। দেখো 5 লক্ষ টাকা পেয়ে গেলাম। এবার যেহেতু আর কোনো আইটেম নাই, ওই 5 লক্ষ টাকা নিচে দাগ দিব, দিয়ে যোগ করলে 5 লক্ষের সাথে যেহেতু আর কিছু নাই, 5 লক্ষই হবে। এটাই হলো শেয়ার মালিকদের মোট সত্ত্ব ও দায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, ধন্যবাদ তোমাদের যে আমার সঙ্গে আজকে এই শেয়ার ইস্যু ক্লাসটাতে তোমরা ছিলে। আসলে আমাদের তো অনলাইনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা এর আগে নেই, বর্তমানে এই করোনার কারণে এই অনলাইনে ক্লাস নিতে হচ্ছে, সেজন্য ক্লাসটা হয়তো অতটা সাবলীল হচ্ছে না যতটা সাবলীল আমাদের ক্লাসরুমে হতো ছাত্রছাত্রীদের সামনে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। দাসুয়া ডিগ্রি অনার্স কলেজের পক্ষ থেকে তোমাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। শেষ মুহূর্তে বলছি যে বর্তমান যে করোনার সময়, একটা মহামারী যাচ্ছে, এ সময় ঘরে থাকো, ঘরের বাইরে যতটা সম্ভব বের না হলেই ভালো, যত বেশি পারো ঘরে থাকো। আর ঘরে যখন থাকবাই, সে কাজটা শুধু ফেসবুক বা ইন্টারনেটে অন্য জিনিস ঘাটাঘাটি না করে লেখাপড়ার কাজে লাগাও। শুধু আমার না, তোমরা যদি ইউটিউবে চ্যানেল সার্চ দাও, শিক্ষক বাতায়নে সার্চ দাও, নেটে তোমাদের বিভিন্ন বিষয়ের উপরে তোমরা ক্লাস পাবে। কাজেই তোমরা এই ইন্টারনেটটাকে ভালো কাজেও ব্যবহার করতে পারো, খারাপ কাজেও ব্যবহার করতে পারো। যদি তোমরা মনে করো যে আমি ইন্টারনেটটাকে ভালো কাজে ব্যবহার করব, তাহলে তুমি এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারবে। যদি মনে করো খারাপ কাজে ব্যবহার করো, তাহলে খারাপ কাজে। আমি তোমাদের অনুরোধ করবো তোমরা ভালো কাজে ব্যবহার করো, তোমাদের লেখাপড়ার কাজে তোমাদের মোবাইলটাকে তোমাদের ব্যবহার করো, ইন্টারনেটটাকে ব্যবহার করো। তোমার মোবাইলটাকে খেলনা ডিভাইস না বানায়, শুধু ফেসবুক না ডিভাইস না বানায়, এটাকে তোমার লেখাপড়ার ডিভাইস বানায় ফেলো। তোমাদের প্রয়োজনে অনেক জিনিসই তোমরা গুগলে সার্চ দিলে পাবা, ইউটিউবে সার্চ দিলে পাবা। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকো সবাই। তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আমার সেলিম হোসেন জুয়েল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দাসুয়া ডিগ্রি অনার্স কলেজ।